আজকের কার্যতালিকার প্রথম বিষয় হল নবনির্বাচিত সদস্যার শপথ গ্রহণ। 276 নম্বর শ্রীহরিপুর লোকসভার উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন শ্রীমতী রকমারি দেবী। শ্রীমতী রকমারি দেবীর নাম শপথ গ্রহণের জন্য ঘোষণা করছি। সংসদের নবনির্বাচিত সদস্যা আমি রকমারি দেবী ঈশ্বরের নামে শপথ করিতেছি, নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। সকলে নিশ্চয়ই অবগত আছেন, আমাদের দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা লোক সুরক্ষা দলের সর্বাধিনায়ক মাননীয় শ্রী রাজেশ সারাভাই গত নববর্ষে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। উনি রাজনৈতিক নেতা হিসেবে এক দেশহিতৈষী নেতা ছিলেন। 1950 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি মহারাষ্ট্রের নাগপুরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রাবস্থায় অত্যন্ত মেধাবী হওয়ায় এই সফল ইঞ্জিনিয়ার নিজের প্রথম কর্মজীবন শুরু করেন এক আন্তর্জাতিক বেসরকারি সংস্থায়। এই সফল ইঞ্জিনিয়ার কিছুদিন পর নিজের চাকরি ছেড়ে দিয়ে নিজেকে নিযুক্ত করেন দেশ গড়ার কাজে। ধীরে ধীরে জড়িয়ে পড়েন নানা রকম রাজনৈতিক আন্দোলনের সঙ্গে। আমাদের ভারত মাতার দুর্ভাগ্য, শ্রী সারাভাইয়ের মতো একজন সুসন্তানকে হারাতে হলো। আমাদের ভারতীয় গণতান্ত্রিক রাজনীতিতে সৃষ্টি হলো এক শূন্যস্থানে। আমি ওনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। ওনার শোক সন্তপ্ত পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। মাননীয় সারাভাইয়ের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। আমি মনে করি সারাভাই যে ভারতীয় সংসদীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। তার নেতৃত্বকালে বিভিন্ন সংকটজনক অবস্থা তিনি সুদক্ষভাবে নিয়ন্ত্রণ করছেন। এমনকি বর্তমান সরকারও দেশের বিভিন্ন প্রান্তে যখনই কোনো নিরাপত্তাজনিত অস্থিরতার সৃষ্টি হয়েছে তার কাছে বারবার ছুটে গেছে। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছি। তিনি কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করতেন না, দেশের স্বার্থে সর্বদা গঠনমূলক সমালোচনা করতেন। তাঁর এই সহজ সরল জীবনচর্চা, পরমত সহিষ্ণুতা, আধুনিক মানসিকতা আমাদের সংসদীয় গণতন্ত্রের অনুকরণযোগ্য। তাই এই বিরল ব্যক্তিত্বের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরলোকগত আত্মার চির শান্তি কামনা করি এবং শোকাহত পরিবারবর্গকে আমার আন্তরিক সমবেদনা জানিয়ে আমি আমার শ্রদ্ধার্ঘ শেষ করছি। আমি মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করছি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। শ্রী সারাভাই ছিলেন আমার অভিভাবক স্বরূপ। তিনি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে দলের ভূমিকা কীভাবে
সে বিষয়ে সবসময় সুপরামর্শ দিয়েছেন। আমার রাজনৈতিক জীবনের হাতে খড়িও তারা রাখেন। তার মৃত্যুতে ভারতীয় গণতন্ত্র তো বটেই, আমাদের দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আগামী দিনে প্রয়াত সারাভাইয়ের আদর্শ ও নীতি আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব। আজ এই প্রয়াত নেতার অভাব খুব অনুভব করছি আমি। তার আত্মার চির শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে আমি আমার নিবেদন শেষ করছি। আমরা এখন প্রয়াত সারা ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ওনার পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। আমি মাননীয় সচিব সাধারণকে নির্দেশ দিচ্ছি ওনার শোক সন্তপ্ত পরিবারকে শোক বার্তা পাঠানোর ব্যবস্থা করা হোক। Yes, ma'am. কর্মসূচি অনুযায়ী মাননীয় অধ্যক্ষার অনুমতিক্রমে এখন শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। কার্যসূচি ঠিক আছে। মাননীয় সাংসদ মুর্মু, আপনি আপনার প্রশ্ন পেশ করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমার প্রশ্ন মাননীয় পরিবেশ মন্ত্রকের প্রতি। ভারত সরকার নগর আইনে জোর দিচ্ছে, তাতে প্রচুর গাছপালা কেটে ফেলা হচ্ছে। পরিবেশ মন্ত্রক এ ব্যাপারে কি ভূমিকা নিয়েছে? মাননীয় পরিবেশ মন্ত্রী মহোদয়া, আপনি ওনার প্রশ্নের উত্তর দিয়ে এই সভাকে সন্তুষ্ট করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় সাংসদ মহোদয় পরিবেশ মন্ত্রকের কর্মসূচিগুলি লক্ষ্যই করেননি। আমার মনে হয় তিনি আজকাল সংবাদপত্র পত্রিকা পড়া ছেড়েই দিয়েছেন। মাননীয় মন্ত্রী, আপনি ওনাকে ব্যক্তিগত আক্রমণে না দিয়ে সংসদীয় ভাষায় উত্তর দিন। সরি ম্যাডাম। মাননীয় অধ্যক্ষ মহাশয়, ভারত সরকারের নগরায়ণ পরিকল্পনায় সবুজ রক্ষার কর্মসূচিগুলি হলো: 1. যত গাছ কাটা হবে তার দ্বিগুণ সংখ্যক গাছ লাগানো হবে। 2. জাতীয় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ করা হচ্ছে। 3. বিভিন্ন বিদ্যালয়কে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের কর্মসূচি নিতে বলা হয়েছে। আশা করি মাননীয় প্রশ্নকারী সাংসদকে আমি সন্তুষ্ট করতে পারলাম। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে আমি মাননীয় পরিবেশ মন্ত্রককে আর একটি অতিরিক্ত প্রশ্ন করতে চাই। মাননীয় সাংসদ, আপনি আপনার প্রশ্ন করুন। মাননীয় পরিবেশ মন্ত্রক, আপনি উত্তর দিন, এই কর্মসূচিগুলির মধ্যে কতটা বাস্তবায়িত হচ্ছে? মাননীয় অধ্যক্ষ মহাশয়, ইতিমধ্যে 50টি জাতীয় সড়ক তথা সোনালী চতুর্ভুজ সহ এর দুই ধারে বৃক্ষরোপণ শুরু হয়ে গেছে। বাকি রাস্তাগুলির জন্য আমরা সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথে শীঘ্রই কথা বলব। ছোট বড় 100টি শহরের বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের প্রাথমিক পর্যায়ের কাজ আজ প্রায় শেষের মুখে। সবুজ বাঁচানোর জন্য দূরদর্শনের পরিবেশ মন্ত্রক লাগাতার সচেতনতা প্রচার চালাচ্ছে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীজি আমাকে নিয়ে উপহাস করছিলেন যে আমি খবর রাখি না বা খবর দেখি না। যা দেখছি ভারত সরকারের সবুজ বিপ্লব কেবল প্রচার মাধ্যমেই চলছে, বাস্তবে তা দেখা যায় না। দূরদর্শন একেবারে সবুজ হয়ে গেছে, তা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। মাননীয় স্পিকার, আমি জঙ্গলের মানুষ। আমাদের জঙ্গলগুলি সাফ হয়ে নতুন নতুন স্মার্ট সিটি তৈরি হচ্ছে, আর সবুজায়নের নামে কিছু সংখ্যক পার্ক ও কিছু রাস্তার দুধারে সস্তায় আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে।
এ তো সস্তা বিপ্লব আর সস্তার সাদা অবস্থা। জঙ্গলের স্বাভাবিক বনজ উদ্ভিদগুলি কেটে ফেলা হচ্ছে, এর ফলে বনজ প্রাণীগুলির আজ প্রাণ সংকটের মুখে। বলি, পরিবেশ মন্ত্রক কি ব্যাপারে আজ পর্যন্ত কোনদিন ভেবেছেন? মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় সাংসদের পর্যবেক্ষণ অত্যন্ত তীক্ষ্ণ। আমি তাকে পূর্ণিশ জানি। স্বাভাবিক বনজ উদ্ভিদ ও বন্যপ্রাণীর ব্যাপারটি হয়তো মন্ত্রক সেভাবে ভেবে দেখে। আমি তা শীঘ্রই খোঁজ নিয়ে দেখব। তবে মন্ত্রকের সদিচ্ছা আছে, আগামী দিনে সাংসদের ভাবনাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবে। মাননীয় স্পিকার, পরিবেশ দপ্তর কি কাজ করছে তা ওই দপ্তরের মন্ত্রী নিজেই জানে না। সত্যি কি বিচিত্র দেশে ভারতবর্ষ, তার থেকে বিচিত্র তার মন্ত্রী শান্তিরা। এরা কোনো দায়িত্বশীল মন্ত্রী হতে পারে তা ভাবতে আমার লজ্জা লাগে। শান্ত হন। মাননীয় সাংসদ নরেন্দ্র যাদব, আপনি আপনার প্রশ্ন পেশ করুন। মাননীয় অধ্যক্ষা, মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি একটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আমি মানছি যে মিড ডে মিল ব্যবস্থা নিঃসন্দেহে বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিতি বাড়িয়েছে, কিন্তু এই ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে স্কুলের পঠন পাঠন ব্যবস্থা প্রায় তলানিতে পৌঁছেছে। সচ্ছল মেধাবী ছাত্রছাত্রীরা বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকছে। এর প্রতিকারের জন্য মন্ত্রক কি ভেবেছে? মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়া, আপনি ওনার প্রশ্নের উত্তর দিয়ে এই সভাকে সন্তুষ্ট করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, যাদবজি একটি বাস্তব সমস্যাই তুলে ধরেছেন। বিদ্যালয়ের শিক্ষায় মিড ডে মিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতবর্ষের মতো আর্থসামাজিক প্রেক্ষাপটে, যেখানে বহু প্রান্তিক অঞ্চলে শিশুরা খাদ্যের অভাবে ন্যূনতম শিক্ষাটুকুও পাচ্ছে না। আর এই ব্যবস্থা পরিচালনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষই উপযুক্ত। অন্যান্য সংস্থাকে দায়িত্ব দিলে স্বচ্ছতার ব্যাপারে প্রশ্ন চিহ্ন দেখা দিতে পারে। তাই মন্ত্রক ভাবনা চিন্তা করছে কিভাবে সুচারুভাবে মিড ডে মিল ব্যবস্থাকে পরিচালনা করা যায়, যে বিদ্যালয়ের পঠন পাঠন বিঘ্নিত না হয়। মাননীয় অধ্যক্ষা মহোদয়ের অনুমতি নিয়ে সভাগোচরে আনতে চাইছি। মাননীয় মন্ত্রী মহোদয় বেসরকারীকরণের দিকটা ইচ্ছাকৃত এড়িয়ে গেছেন। বড় বড় শহরে সরকারি বিদ্যালয়গুলি রীতিমতো ঢুকছে, আর গ্রামাঞ্চলে তো প্রচুর বেসরকারি বিদ্যালয় গড়ে উঠছে। বিভিন্ন বহুজাতিক সংস্থা মুনাফা লোভে শিক্ষায় লগ্নি করে কেবল ব্যবসায় করছে, আর সেই সমস্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা অর্থের অভাবে সেই সমস্ত বিদ্যালয়ে পৌঁছতেই পারছে না। আর এদিকে সরকারি শিক্ষা ব্যবস্থাটা রীতিমতো অবহেলিতই থেকে যাচ্ছে। অধ্যক্ষ মহাশয়, এখানে প্রশ্ন উত্তর পর্ব চলছে, লম্বা বক্তৃতা দেওয়ার সময় নয়। বিরোধী দলনেতা এসব কি করছেন? মাননীয় বিরোধী দলনেতা, আপনি আপনার বক্তব্য প্রশ্নের ঘরে পেশ করুন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি প্রশ্ন করতে চাই, এই বেসরকারীকরণে শিক্ষা ব্যবস্থা কি এক প্রকার ভেঙে পড়ছে নাকি? আপনারা সাংসদ, এখন সংসদে উপস্থিত আছেন। সংসদ আপনাদের কাছ থেকে সাংসদ সুলভ আচরণ আশা করে। মাননীয় মন্ত্রী, আপনি উত্তর দিন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিরোধীরা যে গেল রব তুলেছেন তা ঠিক নয়। বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে আমরা যথেষ্টই রাজস্ব নিই। আমরা এই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া অর্থের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছি, শর্ত দিয়েছি দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য আসন সংরক্ষণ করে রাখতে। এদিকে সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষার উপকরণ, বিভিন্ন অর্থনৈতিক অনুদান সরবরাহ করছি। শিক্ষকদের সর্বশিক্ষা মিশন বছরে বিভিন্ন কর্মশালার ব্যবস্থা করে শিক্ষকদেরকে যুগোপযোগী করে তোলার প্রয়াস চালাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলি প্রতিযোগিতা গড়ে উঠুক, তাতে আখেরে লাভ তো আমাদের শিক্ষার্থীদেরই। দেশ চালাতে গিয়ে আমরা অর্থের অভাব অনুভব করছি, কিন্তু শিক্ষাক্ষেত্রে যাতে
কড়া নজর রেখেছি। বেসরকারি সংস্থাগুলি শুধু চায় ব্যবসার কথা, বেসরকারি সংস্থাগুলি শুধু ব্যবসার কথা ভাবছে, কিন্তু আমরা সবকিছু খতিয়ে দেখে তারপর অনুমোদন বাতিল করব। কেন্দ্রীয় সরকার চায় শিক্ষার সার্বিক মান উন্নয়ন করবে। মাননীয় অধ্যক্ষ, মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর ছেড়ে অর্থমন্ত্রী হলে বেশ ভালোই করতেন। অর্থের ব্যাপারটা তিনি বেশ ভালোই বোঝেন দেখছি। অর্থের প্রয়োজন বলেই তো সরকার বিভিন্ন ক্ষেত্রে কখনো প্রত্যক্ষ কখনো বা পরোক্ষভাবে জনগণের উপর কর চাপাচ্ছে। এরপরও বিভিন্ন দপ্তরে বিভিন্ন অজুহাত জনগণের উপর আর্থিক বোঝা চাপাচ্ছে। তারপরও শিক্ষা মন্ত্রককে দেখুন, তাই বেসরকারিকরণ। আমি বলি কি, এ क्या है मैम, दाल में कुछ काला है क्या? যদি অর্থের যখন প্রয়োজন তাহলে বই খাতা চেয়ার টেবিল সবই বিক্রি করে দেন। অর্থের প্রয়োজন বলেই তো সরকার বেসরকারি সংস্থাগুলিকে এইভাবে লেলিয়ে দেবেন। মাননীয় অধ্যক্ষ, ভারতবর্ষ একটি কল্যাণকামী রাষ্ট্র। প্রজাদের কল্যাণের দিকটা সব থেকে আগে দেখা দরকার। অথচ ভারত সরকারকে দেখুন, আমি বলি কি, ভারত সরকারটিকে শিল্পপতিদের বেঁচে দিলে খুব ভালোই হয়, কারোরই কোনো দায় থাকবে না। গুড। অনারেবল স্পিকার, মাননীয় সাংসদ সব বুঝেও না বুঝার ভান করছেন। বিগত সরকারগুলির এই দান খয়রাতির জন্য তো আগের পরিস্থিতি। বাস্তবটা সকলকে বুঝতে হবে। বেসরকারি সংস্থাগুলোকেও কিছুটা পরিসর দিতে হবে। তারা লগ্নি না করলে অর্থনীতিতে ধ্বংস হয়ে পড়বে। দেশ চলবে কি করে? অনারেবল স্পিকার, আমি আবার বলছি, শিক্ষা মন্ত্রক কি অর্থ মন্ত্রক সামলাচ্ছেন? অর্থের চেয়ে শিল্প বেশি। শিক্ষার্থী অনারেবল স্পিকার, আমি আবার বলছি, মাননীয় শিক্ষামন্ত্রী কি অর্থ মন্ত্রকে সামলাচ্ছেন? শিক্ষা থেকে অর্থ নিয়ে বেশি বক্তব্য বেশি দাও। আপনি উত্তর দিন। তখন তুই সরি না তুই পানে ঠিকঠাক জন্য তুই বলতে পারিস। সরি ম্যাম বলে দেবে। ঠিক আছে, বলে যাও। অনারেবল স্পিকার, সকলের উদ্দেশ্যে সরকারের বার্তা পরিষ্কার। ভারত সরকার চায় সরকারিকরণ আর বেসরকারিকরণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে। শুধু ভোট ব্যাংকের কথা না ভেবে দেশের প্রকৃত উন্নয়ন চাই আমরা। শিক্ষাক্ষেত্রেও বেসরকারি লগ্নি হোক। এই লগ্নিকে কাজে লাগিয়ে প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে উঠুক। পরিকাঠামো নিজেদের তাগিদে উন্নত করুক, আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করুক। লক্ষ্য না থাকলে কি কেউ এগোতে পারে? আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই এগোচ্ছি, শুধু সস্তা রাজনীতি করি না। ধন্যবাদ। ধন্যবাদ মন্ত্রী মহোদয়া। মাননীয় সাংসদ ডক্টর ইকবাল, আপনি আপনার প্রশ্ন করুন। মাননীয় অধ্যক্ষ, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই। দেশের বিভিন্ন প্রান্তে যে গোষ্ঠী সংঘর্ষ ঘটছে তা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার কি ভূমিকা নিয়েছে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ওনার প্রশ্নের যথাযথ উত্তর দিন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি প্রশ্নকারী সাংসদকে জানাতে চাই, সার্বিক পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে। আর সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সাথে কথা বলা হয়েছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিবদমান দুটি গোষ্ঠীর প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে, যাতে আমরা প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারি। মাননীয় স্পিকার, বলা শেষ করবে, তারপরে বসবে, আর কথাটা ধরে ধরে, রেগে বলবে কিন্তু ধরে ধরে। বলো। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানতে চাইছি, স্বরাষ্ট্র মন্ত্রক এ ব্যাপারে প্রথম দিকে কেন উদাসীন ছিলেন? মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি প্রশ্নকারী সাংসদের রাজনৈতিক অভিসন্ধিমূলক প্রশ্নের উত্তর দিতে চাই না। শুধু এটুকু বলবো, ভারত এক শান্তিপ্রিয় দেশ, আর ভারত সরকার সর্বদা শান্তির পক্ষে।
মাননীয় অধ্যক্ষ মহাশয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে কোন রকম রাজনৈতিক অভিসন্ধিমূলক মন্তব্য করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছে করে ছয় চাতুরি করে সত্য এড়িয়ে যাচ্ছেন। বলি, সরকার প্রথম দিকে সক্রিয় থাকলে সংঘর্ষ এগোয় কি করে? সরকার রাজধর্ম ভুলে গেছে, রাজধর্ম ভুলে ভোট ধর্ম পালন করছে। সামনে বিধানসভা নির্বাচনের কথা ভেবে রাজনৈতিক ফায়দা উঠতে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শান্ত হন। আপনারা সংসদকে সুষ্ঠুভাবে চালাতে দিন। মাননীয় স্পিকার, প্রশ্নকারী সাংসদ চাইছেন এরকম উল্টোপাল্টা মন্তব্য করে অধিবেশন ভণ্ডুল করে দিতে। সরকারকে রাজধর্মের জ্ঞান দিচ্ছে, অথচ নিজেই রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছেন না সংসদের মধ্যে। মাননীয় স্পিকার, আমি সাংসদ জয়জিতের এই মন্তব্যের তীব্র নিন্দা করি। তাকে তার মন্তব্য প্রত্যাহার করতেই হবে। শান্ত হন আপনারা। মাননীয় স্পিকার, মন্তব্য প্রত্যাহারে কোনো প্রশ্নই ওঠে না। সরকারি সাংসদরা চাইছেন সবকিছু গুবলেট করে দিয়ে সংসদের বিরোধী পক্ষে মুখ বন্ধ করতে, তা আমরা মানছি না। আপনারা ঝগড়া বাঁধিয়ে সংসদের অমূল্য সময় নষ্ট করছেন। ভালো হচ্ছে। এর থেকে আপনারা বরং আলোচনায় আসুন। মাননীয় অধ্যক্ষ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারকে অনেক গুরু দায়িত্ব পালন করতে হয়, অনেক সংযম দেখাতে হয়। সংসদের মধ্যে সরকারি সাংসদগণ যেভাবে কোমর বেঁধে ঝগড়া করতে নেমে পড়েছেন, তাতে বুঝি গোষ্ঠী সংঘর্ষ তাদের ভূমিকাটাই তুলে ধরেছে। এতে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর প্ররোচনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লোকসভায় ক্ষমা চাইতেই হবে। মাননীয় স্পিকার, বিরোধী পক্ষের সাংসদ ডক্টর ইকবাল সাহেবের বোঝা উচিত সংসদে শান্তি বজায় রাখা বিরোধী এবং সরকার উভয় পক্ষের কর্তব্য। কিন্তু সরকার শান্তি বজায় রাখবে আর বিরোধীরা বানচাল করে ইচ্ছুক বিরোধীদের জন্য তাদের এই অপচেষ্টা আমরা মানছি না। মাননীয় সাংসদগণের কাছে আমার অনুরোধ, আপনারা সংসদের মধ্যে সংসদীয় আচরণ করুন। মাননীয় স্পিকার, সাংসদ ডক্টর ইকবাল সাহেব সম্মানীয় প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে তার মন্তব্য তাকে প্রত্যাহার করতেই হবে। মাননীয় সাংসদ ডক্টর ইকবাল, আপনি এই বিষয়ে কি বলেন? মাননীয় স্পিকার, আমি যদি কোনো অসংসদীয় মন্তব্য করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তেজনাবশত যে মন্তব্য করেছি তার জন্য মাপ চেয়ে নিচ্ছি এবং এই মন্তব্য সম্পূর্ণ হারে প্রত্যাহার করে দিচ্ছি। অতি সম্প্রতি ঘটে যাওয়া এই গোষ্ঠী সম্পর্কের বিষয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি বর্তমান পরিস্থিতি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পরবর্তী পদক্ষেপগুলির বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি জানাতে চাই গোষ্ঠী সংঘর্ষ বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ওইসব এলাকার ছোট বড় রাস্তায় এখনো কেন্দ্র বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে। ওইসব এলাকায় সোশ্যাল মিডিয়াতে প্রশাসন কড়া নজরদারি রেখেছে। উস্কানিমূলক মন্তব্যের জন্য এখনো পর্যন্ত 50 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত শান্তির বার্তা, সংহতির বার্তা প্রচার করা চলছে। আগামী মাসে দ্বিতীয় রবিবার প্রশাসনের পক্ষ থেকে এক শান্তি আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যার যথেষ্ট এখন সাড়া পাওয়া যাচ্ছে। আমি এখানে উপস্থিত সকলকে জানাতে চাই ভারত সরকার গোষ্ঠী সংঘর্ষে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে যথেষ্টই আশাবাদী। ঠিক আছে, বলা শেষ করবে তারপরে বসবে। আর যদি কোথাও ভুলে যাও না, এই যে ম্যাডাম বলেন সরি ম্যাম, আবার রিপিট করবে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিবৃতি আশা করি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ। সত্যি কথা বলতে কি, এই সমস্ত সংবেদনশীল বিষয়ে সরকারকে যেমন সদর্থ ভূমিকা পালন করতে হয়, তেমনি বিরোধী পক্ষকেও যথেষ্ট দায়িত্বশীল হতে হয়। নইলে
নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা এখন সকলেই দেখতে পাচ্ছি সরকার এখন যথেষ্ট তৎপর, কিন্তু প্রথম দিকে এই তৎপরতা দেখি আমার মনে হয় এর পিছনে কোনো অদৃশ্য কারণ লুকিয়ে ছিল। আশা করি সরকারের ভুল বুঝতে পেরেছেন। ভারতবর্ষ হলো বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন বৈচিত্র্যের মানুষ আনন্দে বসবাস করবে, তার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই এই বিষয়ে বিরোধী পক্ষ বর্তমান ভারত সরকারকে যে কোনো মূল্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত হয়েছে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি মাননীয় বিরোধী দলনেতার মানসিকতাকে কুর্নিশ জানাই। এটা ঠিক, স্থানীয় প্রশাসন সহ রাজ্য সরকার প্রথম থেকে আর একটু সক্রিয় হলে জল এত দূর গড়াতো না। এজন্য সংসদে উপস্থিত সকলের কাছে আমি বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনা করি। বিরোধী দলনেতার কথা রেশ ধরেই বলি, ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি। কবির কথাই বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই তো ভারতবর্ষ। সংসদে দাঁড়িয়ে আজ শপথ নিচ্ছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বাস্থ্য, সুরক্ষা, নিরাপত্তা সহ সমস্ত মৌলিক অধিকারের প্রতি সরকারের দৃষ্টি সর্বদা সজাগ থাকে। সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে বিশ্বে মহান হবে, মহান তার এই দেশ ভারতবর্ষ। পরিশেষে অনারেবল স্পিকার সহ সমস্ত সাংসদগণকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নানা ভাষা, নানা মত, এটা ধরে ধরে বলবে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাননীয় সাংসদগণ, প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হলো। আমি মাননীয় সচিব সাধারণকে নির্দেশ দিচ্ছি কার্যতালিকার পরবর্তী সূচি উত্থাপনের জন্য। Yes, ma'am. Thank you, Honorable Speaker. গত 20/6/2022 তারিখে জীবন জীবিকা সুরক্ষা বিল উত্থাপিত হয়েছিল সংসদে। আজ এই বিলের ধারাগুলির উপর আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, জীবন জীবিকা সুরক্ষা বিল 2022 বিবেচনার জন্য আপনার প্রস্তাব পেশ করুন। মাননীয় অধ্যক্ষা, জীবন জীবিকা সুরক্ষা বিল 2022 বিবেচনার জন্য প্রস্তাব পেশ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের অনুমতি ক্রমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করতে চাই। এই বিল কার স্বার্থ সুরক্ষিত করছে? আসল উদ্দেশ্যটা কি? অধ্যক্ষ মহোদয়, স্বাধীনতার প্রায় 8 দশক স্পর্শ করতে চলল আমাদের দেশ, কিন্তু এখনো দেশের বেশিরভাগ মানুষই জীবিকা প্রাপ্তি বা তার সুরক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে। আমার মনে হয় এই বিল দেশের মানুষকে দিশা দেখাবে। এই বিলের জন্যই এক, রাস্তার পাশে বা সরকারি জমিতে গড়ে ওঠা দোকান, ব্যবসায় জড়িত মানুষ থেকে শুরু করে ইঞ্জিন রিক্সা, টোটো চালানো কয়েক কোটি মানুষ উপকৃত হবে। দুই, সরকারি কোষাগারে এদের প্রদত্ত অর্থরাশি দেশকে এক মজবুত অর্থনীতির উপর দাঁড় করাবে। মাননীয় বিরোধী দলনেতা, এই বিলের উপর আপনি আপনার বক্তব্য রাখুন। অধ্যক্ষা মহোদয়া, কেন্দ্রীয় সরকারের আসল উদ্দেশ্য গরিব, শ্রমজীবী ও মধ্যবিত্ত ক্ষুদ্র ব্যবসায় থেকে অর্থ শোষণ করা। কালো টাকা উদ্ধারে ব্যর্থ হয়েছে, কয়লার ময়লাও তুলতে পারছে না, আর এখন গরিব মধ্যবিত্তদের পেটে লাথি মারার ব্যবস্থা করছে। আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন, দায়িত্বহীনতার নয়। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা জনস্বার্থহানির ব্যাপারে যে আশঙ্কা করেছেন তা দূর করে এই সভাকে সন্তুষ্ট করুন। মহোদয়া, গোটা ভারতবর্ষের গ্রামাঞ্চল বা ছোটখাটো শহরে দোকানদারের সংখ্যা 20 কোটিরও বেশি। এর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় 20 কোটি মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। অপ্রত্যক্ষভাবে আরো 5 কোটি পরিবার ধরলে প্রায় আরো 20 কোটি জনসংখ্যা, 20 কোটি মানুষ এই সংখ্যা
এই সংখ্যায় ক্রমবর্ধমান। কোন সরকার চাইলেও সমস্ত নাগরিককে চাকরি দিতে পারবে না। এই সমস্ত ছোট্টখাটো উদ্যোগে সরকারের অগ্নি নির্বাপন, জীবন বীমা, স্বাস্থ্য বীমা সহ অন্যান্য সুরক্ষা যুক্ত করলে বিরাট অংশের মানুষের সুবিধা হবে বাৎসরিক সামান্য রাজস্বের বিনিময়ে। ইঞ্জিন রিক্সা টোটো চালকদের নাম নথিভুক্ত করে লাইসেন্স প্রথা বাধ্যতামূলক করা হলে তা সরকারের গোচরে থাকে। সরকার মনে করে অসংগঠিত শ্রমজীবী সম্প্রদায়ের ক্ষেত্রে এই বিলটি অত্যন্ত জরুরি। তাই আপনারা সকলেই এই বিলকে সমর্থন করুন এবং দেশকে শক্তিশালী করে তুলুন। এটাই আপনাদের কাছে আমার বিনম্র আবেদন। মাননীয় সাংসদ মুর্মু, এই বিলের 4 নম্বর ধারায় আপনার যে সংশোধনী প্রস্তাব ছিল তা সবাই পেশ করুন। মাননীয় অধ্যক্ষা, 4 নম্বর ধারায় কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমজীবী মানুষদের যে 30% পিএফ দেওয়ার কথা বলেছেন, আমার আবেদন সেটা বাড়িয়ে 50% করা হবে। এতে গরিব দরিদ্র মানুষরাই উপকৃত হবেন। মাননীয় সাংসদের 4 নম্বর ধারার সংশোধনী প্রস্তাবকে যারা সমর্থন করছেন তারা হ্যাঁ বলুন এবং হাত তুলুন। সোজা দাঁড়াবি, সোজা দাঁড়িয়ে তারপরে দিবি, সময় অনেক আছে। মাননীয় সাংসদের 4 নম্বর ধারার সংশোধনী প্রস্তাবকে 12 জন সদস্যের মধ্যে 10 জন সদস্যই সমর্থন করেছেন। সুতরাং এই সংশোধনী প্রস্তাব গৃহীত হলো। সবাই যারা সমর্থন করলো তারা এটা। মাননীয় অধ্যক্ষ মহোদয়া, জীবন জীবিকা সুরক্ষা বিল 2022 সভায় যেভাবে স্থিরীকৃত হলো তা গ্রহণ করা হোক। প্রশ্ন হলো, জীবন জীবিকা সুরক্ষা বিল 2022 সবাই যেভাবে স্থিরীকৃত হলো তা গ্রহণ করা হোক। যারা একে সমর্থন করছেন তারা হাত তুলুন এবং হ্যাঁ বলুন। হ্যাঁ। চেয়ার বারবার টানার দরকার নেই, টানবে ঢুকবে, শুধু শুধু ডিস্টারবেন্স। নির্দিষ্ট দূরত্বে বসে থাকতে হবে যাতে উঠতেও সুবিধা হয়, বসতেও সুবিধা হয়। যারা এই বিলের বিপক্ষে তারা না বলুন এবং হাত তুলুন। না। আবার জীবন জীবিকা সুরক্ষা বিল 2022 12 জন সদস্যের মধ্যে 10 জন সদস্যই ধ্বনি ভোটে সমর্থন জানিয়েছেন। সুতরাং জীবন জীবিকা সুরক্ষা বিল 2022 ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হলো। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজকের সভার সমস্ত কার্যক্রমের সমাপ্তি এখানে ঘটল। আগামী বাদল অধিবেশন পর্যন্ত লোকসভার সমস্ত কার্যক্রম মুলতুবি থাকলো। সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের সভার পরিসমাপ্তি ঘটবে। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग।
হচ্ছে না যমুনায় ধন্য যমুনা যমুনা গঙ্গা একদম আর এই যে গাথা নয় গাথা হ্যাঁ গাথা গাথা উচ্ছল না উৎকল? না উচ্ছল ধন্যবাদ বলা হয়েছে। তাহলে নমস্কার জানি, তোমরা বসে পড়ো, বলার হয়ে গেলে বসে পড়বে সঙ্গে সঙ্গে। এবারে নমস্কার জানিয়ে সাথে বেরিয়ে যাবে সবাই।